খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 18 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। 1400 জনের মৃত্যু, 24,000 জখম ছাত্র আন্দোলন দমন মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড। পাকিস্তানের নির্দেশে এসব হয়েছে। হাসিনাকে মৃত্যুদণ্ডে ইউনূসকে খোঁচা শুভেন্দুর। রাজধানীতে ড্রোন রকেট দিয়ে হামলার ছক, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও এক গ্রেফতার। কাশ্মীরের জাসির প্ল্যান ছিল আরও বড় কিছুর। ভোটার ছবি দিতে বাধ্য নন ঠিকই, কিন্তু বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের ছবি তুলতেই হবে বিএলওদের, জানালো কমিশন। যতই ক্ষমতাশালী হন, কেউ আইনের ঊর্ধ্বে নন। হাসিনার ফাঁসির শাস্তিকে আস্থার পুনর্নির্মাণ বললেন ইউনূস। খাস কলকাতায় ফের টাকার পাহাড়, গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নোট। কোথা থেকে আসছিল? হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। কি পদক্ষেপ করবে নয়াদিল্লি? এ রাজ্যের লজ্জা, চাকরি চুরির দায় সরকারকে নিতে হবে। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ। তৃণমূলের বিএলএদের দোকানে বসে এনুমারেশন ফর্ম পূরণের অভিযোগ। রাসবিহারী কেন্দ্রের বিএলওকে শোকজ কমিশনের। হাসিনাকে ফেরত চায় ঢাকা, ইউনূসদের আহ্বানে কি সাড়া দেবে নয়াদিল্লি? বিবৃতি জানিয়ে মোদী সরকারের বিদেশ মন্ত্রকের। আন্দ্রে রাসেলকে কেকেআর থেকে বাদ দেওয়ার নেপথ্যে রয়েছেন কে? চাঞ্চল্যকর দাবি করলেন মোহাম্মদ কাইফ। এলো খারাপ খবর। রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ায় নয়া গেম শুরু। আবহাওয়ার খবর। শীত পড়তে না পড়তে হু হু করে বাড়ল ডিমের দাম। কত খরচা হবে এক ট্রে কিনতে? ফের জেনজি আন্দোলনে উত্তাল আরেক দেশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বহু। আমি এই রায়কে সঠিক মনে করি না, হাসিনার পাশে চিন্ময় প্রভুর আইনজীবী। কলকাতায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বৃদ্ধা, এনুমারেশন ফর্ম আসতে দেরি হওয়ায় চরম পদক্ষেপ। কেরলে এসআইআর চাপে আত্মঘাতী বিএলও, কাজ বয়কটের ডাকে বিক্ষোভ আধিকারিকদের। সত্য খুঁজে পেতে রাজভবন জুড়ে চিরুনি তল্লাশি, রইলেন আনন্দ বোস স্বয়ং। অভূতপূর্ব ঘটনা দেখে হাসছেন কল্যাণ। শিশু দিবসের দিন খেলতে বেরিয়ে আর ফেরেনি সে। নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস খুনের ভয়াবহ ঘটনা রাজ্যের মাটিতে। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। জুলাই আন্দোলন দমন, গণহত্যা সহ একাধিক অপরাধে ফাঁসির সাজা শোনানো হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের এই রায়কে বিচারের নামে প্রহসন বলে উল্লেখ করেছেন কেউ কেউ। গোটা বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি হাসিনা। আর এই একতরফা বিচারের নিন্দা করে মুজিব কন্যার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, যারা আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই রায় ঘোষণা করল তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের নির্দেশে এসব হয়েছে। শেখ হাসিনাকে উদার চেতা বলে সোমবার তার ভূয়সী প্রশংসা শোনা গেল বিরোধী দলনেতার গলায়। এও জানালেন, কোনো রাজনীতি নয়, একজন বাঙালি হিসেবে এই প্রতিক্রিয়া দিলেন। শুভেন্দুর কথায়, হাসিনা ছিলেন উদার চেতা, বাঙালি সংস্কৃতি রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিলেন। অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষা করার কাজ করতেন তিনি। এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন ভারতের রাজনৈতিক আশ্রয়। তার মৃত্যুদণ্ড ঘোষণা করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যার্পণ চেয়ে ভারত সরকারকে চিঠি পাঠানোর তোড়জোড় শুরু করেছে। এ নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, উনি অর্থাৎ শেখ হাসিনা বৈধভাবে রাজনৈতিক আশ্রয় নিয়েই ভারতে রয়েছেন। এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, দলাই লামা সবাইকে এভাবে আশ্রয় দেওয়া হয়েছে। সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার বেশ খানিকক্ষণ পরে সাবধানী বিবৃতি ঘোষণা করেছে নয়াদিল্লি। এদিন বিকেলে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বাংলাদেশ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ভারতের নজরে রয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত চায় বাংলাদেশের গণতন্ত্র, শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকুক। ফলে হাসিনার ভবিষ্যৎ ঠিক কী তা এখনও স্পষ্ট নয়। বঙ্গে শুরু হয়েছে এসআইআর। সামনের বছরেই হবে নির্বাচন। এর আগে সোমবার 7 সকালে নিউটাউনে উদ্ধার গাড়ি ভর্তি টাকা। রাজ্য এসটিএফ এর হাতে গ্রেফতার 2 জন। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে যৌথ অভিযান চালায় বেঙ্গল এসটিএফ এবং নারায়ণপুর থানা।
সোমবার সকালে নারায়ণপুর থানা এলাকার 12 মাথা মোড়ের কাছে যৌথ তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চলার সময় বীরভূম থেকে আসা একটি স্করপিও আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় 35 বছরের আকরম খান এবং 31 বছরের ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। দুজনেই বীরভূমের বাসিন্দা। ওই দুজনের বিরুদ্ধে নারায়ণপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব নিয়েছে বেঙ্গল এসটিএফ। এসআইআর আবহে সপ্তাহের শুরুতেই কলকাতার বুক থেকে এত টাকা উদ্ধারের পরেই বিভিন্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কোথা থেকে এই টাকা আসছিল অথবা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগেই রহনার ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনায় বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার হন কলকাতার শতাব্দী প্রাচীন দোকানের 3 মালিক। অগস্ট মাসে খড়দহ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার 5তলা আবাসনের নিচতলার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে রাহুরা থানার পুলিশ। সে তদন্তের ভার নেয় বেঙ্গল এসটিএফ। তদন্তে পুলিশ জানতে পারে ওই বিপুল অস্ত্রের কিছু কার্তুজ বিবাদীবাগ এলাকার নামে এই দোকানের। দিল্লিতে বিস্ফোরণের আগেই দেশকে রক্তাক্ত করার ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল জঙ্গিরা। শুধু তাই নয়, হামাসের কায়দায় দেশের বিভিন্ন প্রান্তে ড্রোন হামলারও ছক কষেছিল তারা। আত্মঘাতী জঙ্গি উমারুল নবী ওরফে উমর মোহাম্মদের অন্যতম সহযোগী জসির বিলাল ওয়ানি ওরফে দানিশকে গ্রেফতারের পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সোমবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে দানিশকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে মূলত জঙ্গি মডিউলটিকে টেকনিক্যাল সাপোর্ট দিত এই দানিশ। এর পাশাপাশি সে তৈরি করত ড্রোন এবং রকেট। সেগুলির মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক হামলার ছক কষেছিল জঙ্গিরা। বর্তমানে দানিশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দিল্লি হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল এই দানিশ। প্রসঙ্গত রবিবারই উমরের সহযোগী তথা এই হামলার ষড়যন্ত্রকারী আমির রশিদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এনআইএ। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই গোয়েন্দাদের জালে ধরা পড়েছে দানিশ। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি এবং ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেফতার করা হয়, যাদের বেশিরভাগই কাশ্মীরের। ঘটনাচক্রে দানিশও কাশ্মীরের বাসিন্দা। পাশাপাশি তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তারপরেই এটাকে ছেলে মানুষী বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনে বম স্কোয়াড ঢুকে তল্লাশি চালানোর ঘটনাকে নাটক বলে খোঁচা দেন কল্যাণ। শনিবার এক অনুষ্ঠানে গিয়ে বিহার নির্বাচন ফলাফল প্রসঙ্গে আনন্দ বোস বলেন, এসআইআর নতুন পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে। বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যপাল বলেন, ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। তাদের বিষয়টা বোঝাতে হবে। রাজ্যের মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্ত। আমি নিশ্চিত রাজ্যের মানুষ এসআইআর গ্রহণ করবে। এই প্রথম নয়, রাজ্যে এসআইআর শুরু থেকেই তার সপক্ষে বলেছিলেন সিভি আনন্দ বোস। এই মন্তব্যের পরেই ওই দিন এক অনুষ্ঠানে গিয়ে আনন্দ বোসকে নিশানা করেন তৃণমূল সাংসদ। তীব্র আক্রমণ করে তিনি বলেন, রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, বলছেন মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল। বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে বিশেষ তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। ডাকা হয় বম স্কোয়াড। পাশাপাশি ছিল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, কলকাতা পুলিশ এবং রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী। অভিযানে উপস্থিত থাকবেন বলে সফর কাটছাট করে উত্তরবঙ্গ থেকে রাজভবনে ফেরেন রাজ্যপাল। সোমবার বেলা 2:30টার পর এই তল্লাশি অভিযান হয়। এই ঘটনার পরে রাজভবনে বম স্কোয়াড ঢুকে তল্লাশি চালানোর ঘটনাকে নাটক বলে খোঁচা দেন তৃণমূল সাংসদ। স্পষ্ট ভাষায় বললেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস ছেলে মানুষই করছেন। অমিত শাহের কাছে নম্বর কমে গিয়েছে, তা বাড়ানোর জন্যই এসব নাটকে কাজ করছেন। বাংলার রাজ্যপাল যদি সংবিধান মেনে চলতেন তাহলে এই সমস্যার মধ্যে পড়তেই হতো না। যখন সমালোচনা হয়েছে তখন ওনার উচিত ছিল যারা সমালোচনা করছেন তাদের জিজ্ঞাসা করা ভুলটা কোথায় হয়েছে, ভুল সংশোধন করে নিতে পারতেন। এদিন ফের কল্যাণ বলেন, বিজেপির এজেন্টের মতো কাজ করছেন। কল্যাণের কটাক্ষ, পারলে রাজ্যপাল আমেরিকার তদন্তকারী এজেন্সি এফবিআইকেও ডাকতে পারেন।
দিনকুড়ি পরে একমাত্র মেয়ের বিয়ে। ধার দেনা করে, জমি বিক্রি করে মেয়ের বিয়ের গয়না, অন্যান্য সামগ্রী কেনাকাটা করছে পরিবার। বিয়ের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছিল, কিন্তু রবিবার রাতে ওই বাড়িতেই হানা দিয়েছিল চোরের দল। সোনার গয়না, বিয়ের জন্য রাখা কয়েক লক্ষ টাকা এবং অন্যান্য জিনিসপত্র চুরি করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁর বাগদা এলাকায়। ঘটনায় মাথায় হাত ওই পরিবারের। এই বিপর্যয়ের পর অঝরে কেঁদেই চলেছেন ওই পরিবারের একমাত্র মেয়ে। বাগদার সিন্দ্রানী অঞ্চলের নলডোকারি গ্রামের বাসিন্দা কুদ্দুস মণ্ডল পেশায় কৃষক। ওই পরিবারের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ে উপলক্ষে কোনো কিছুই কার্পণ্য করেননি বাবা। বিয়ের জন্য কিছু অর্থ আগেই জমিয়েছিলেন। এছাড়াও টাকার জন্য কিছু জমি বিক্রিও করেছিলেন। শুধু তাই নয়, ঋণও নেওয়া হয়েছিল। বিয়ের জন্য সোনার গয়না, জিনিসপত্র কেনা হয়। বাড়িতেই ছিল সেই সব। এদিকে আরও কিছু কেনাকাটা বাকি, তার আগেই বাড়িতে চুরি। জানা গেছে বাড়ির পাশেই একটি অনুষ্ঠান হচ্ছিল। রবিবার রাতে পরিবারের সকলেই সেখানে গিয়েছিলেন। সেই সুযোগে চোর হানা দেয়। রাত 9টা নাগাদ গৃহকর্তা কুদ্দুস মণ্ডল বাড়িতে ফিরেই আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ি ঘরের দরজার তালা ভাঙা, ঘরের ভেতর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, সোনার গয়না, টাকা সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাও এই ঘটনায় হতবাক। খবর দেওয়া হয় বাগদা থানায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে দিশেহারা বাড়ির কর্তা। কিভাবে নতুন করে সবকিছু জোগাড় করে মেয়ের বিয়ে দেওয়া যায়, কোথা থেকে আসবে টাকা, সেই সব বিষয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে কেঁদেই চলেছেন কোণে। এমন ঘটনা আগে হয়নি, এমনই বলছেন প্রতিবেশীরা। কেউ ভারতে রয়েছেন 5 বছর, কেউ 2 বছর, কেউ আবার অনেক বেশি। তবে তারা সকলেই অনুপ্রবেশকারী। বিএসএফ এর চোখে ধুলো দিয়ে বাংলাদেশ থেকে প্রবেশ করেছিলেন ভারতে। তারপর এদেশেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বাদ সাধল এই এসআইআর। রাজ্য জুড়ে এসআইআর চালু হতেই ফের বাংলা ছাড়ার হিড়িক অনুপ্রবেশকারীদের। ফলে প্রায় প্রতিদিনই একটু একটু করে ফাঁকা হচ্ছে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বস্তি। বাংলা জুড়ে চলছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকা ঝাড়াই বাছাই। ভুয়ো এবং মৃত ভোটারদের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করবে কমিশন। তবে নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা পরিবারের কারো নাম রয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। এই এসআইআর স্বাভাবিকভাবে আতঙ্কিত গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে আসা বাংলাদেশিরা। কারণ ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করলেও 2002 সালের ভোটার তালিকায় তাদের বা তাদের পরিবারের কারো নাম নেই। ফলে বাংলাদেশে ফিরতেই হবে বলে ধরে নিয়েছেন অনেকেই। সে কারণে অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলা ছাড়ার হিড়িক। জানা গেছে বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট হয়ে গত কয়েকদিনে শয়ে শয়ে মানুষ ফিরেছেন বাংলাদেশে। তবে শুধু হাকিমপুর নয়, এসআইআর আবহে রাজ্যের প্রায় সমস্ত সীমান্তগুলির ছবি এক। রাতের অন্ধকারে যারা নিজের দেশ ছেড়েছিলেন, পরিস্থিতি জটিল বুঝে ফের তারা ঘরে ফেরার চেষ্টায়। আইনি জটিলতায় দেশ ছাড়া হওয়ার আগে নিজেরাই দেশে ফিরতে মরিয়া সকলে। ফলে রাতের অন্ধকারে একাধিক এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে বলে খবর। নাবালিকা খুড়তুতো বোনকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে প্রথমে ধর্ষণ, পরে তাকে খুন করা হয়। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই গুণধর দাদা। নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্তি থানার কালিকাপোতার ফকিরপাড়ায়। ধৃতের নাম হাবিবুল্লাহ লস্কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি বেশ কয়েকদিন আগের। ওই এলাকারই বাসিন্দা বছর 8-এর ওই শিশুকন্যা বাড়ির কাছে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার সন্ধান পায়নি। পুলিশ নিখোঁজ ডায়েরিও করা হয়। পরদিন সকালে বাড়ির অদূরে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তার একটি চোখ উপড়ানো ছিল। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে নিখোঁজ হওয়ার দিন তার খুড়তুতো দাদার সঙ্গে শেষবার দেখা গিয়েছিল। পুলিশ অভিযুক্ত তরুণের বাড়ির সামনে গিয়ে রক্তের দাগ দেখতে পান। এরপরে ওই তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন, পুলিশি জেরায় জঘন্য অপরাধের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত হাবিবুল্লাহ লস্কর। তাকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার এসসিজেএম আদালতে পাঠানো হয়। আদালত অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠায়। তিনি আরও জানান, এমন নারকীয় অপরাধে অভিযুক্তের যাতে সর্বোচ্চ সাজা হয় তার চেষ্টা চলছে। রবিবার রাতে এসআইআর এর প্রতিবাদ চলা অনশন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত।
সোমবার বেলা 12টায় গত 13 দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা ছিল, তবে তার আগেই অসুস্থ হয়ে পড়লেন মমতা বালা। তড়িঘড়ি মঞ্চে তাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ভর্তি করা হয়েছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। মতুয়ারা মনে করছেন এসআইআর এর ফলে অনেকেরই নাম বাদ যেতে পারে, সে কারণেই এই প্রতিবাদে সরব মতুয়ারা। মমতা বালাপন্থী মতুয়ারা ঠাকুর বাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছে। যদিও একে একে 15 জন বিশেষ কারণে কয়েকদিন আগেই অনশন প্রত্যাহার করেছেন, তবে মমতা বালা ঠাকুর সহ 10 জন অনশন চালিয়ে যাচ্ছিলেন। এরই মাঝে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুর বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর রাতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বালা ঠাকুর। সোমবার বেলা 12টায় অনশন প্রত্যাহারের কথা ছিল, তবে অনশন প্রত্যাহারের আগে অসুস্থ হয়ে পড়েন মমতা বালা ঠাকুর। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা অনশন মঞ্চেই তাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। সেখানে লেবুর রস খাইয়ে মমতা বালা ঠাকুর এবং গোসাই পাগলদের অনশন ভেঙে দেন অন্য গোসাইরা। এরপর মমতা বালাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে রাজ্যসভার সাংসদের। এদিন অনশন মঞ্চ থেকে মমতা বালা বলেন, এতদিন ধরে কিছুই না খাওয়া, তাই সমস্যা হয়েছে, দুর্বল লাগছে, আরও কিছু সমস্যা হচ্ছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।